স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন সৈয়দ মুস্তফা সিরাজে লেখা ছোট গল্প কালো গোখরা। গল্পটি শুরু করার আগে জানিয়ে দেই, আমাদের পোস্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। ঘাসের ভেতর থেকে আচমকা একটা গোখরা সাপ ফোঁস করে ফনা তুলল। অমনি এক লাফে পিছিয়ে এলো শানু। পাড়াগাঁয়ের ছেলে, সাপ কখনো দেখেনি তা নয়, কিন্তু এমন করে বিষাক্ত সাপের মুখোমুখি কখনো হয়নি। তাছাড়া নদীর ধারে এই জঙ্গলের নিরিবিলি জায়গায় সে প্রায় রোজই আসে। এই খোলামেলা ঘাসের জমি পেরিয়ে নবাবী আমলের পুরো মসজিদটার উঁচু চত্বরে যায়। সেখানে বসে স্কুলের বই পড়ে। সামনে পরীক্ষা, এদিকে বাড়িতে বড্ড বেশি হইচই। কিন্তু এখানে একটা গোখরা সাপ থাকতে পারে সে কথা শানুর মাথায় আসেনি। আর সাপটাও কি প্রকাণ্ড! রোদ্দুরে ঝলমল করছে তার বিশাল চক্কর, লকলক করছে সরু জিভ। নিষ্পলক নীল চোখে সে শানুকেই দেখছে যেন। তারপরই কেমন আচমকা কোত্থেকে এক টুকরো ইট এসে পড়ল ফনা তোলা সাপটার মাথায়। সঙ্গে সঙ্গে নেতিয়ে পড়ল সেটা। লেজটা ঘাসের ভেতর প্রচণ্ড নড়তে থাকল। শানু অবাক হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। তারপর আবার এক টুকরো ইট এসে পড়ল সাপটার উপর। ছটফটানি থেমে গেল ক্রমশ। তখন শানু দেখল ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসছে আর কেউ নয়, বরং স্বয়ং আব্দুল চাচা। নবাবগঞ্জ গ্রামের লোকে যাকে বলে আব্দুল খ্যাপা। শানুর মুখে এতক্ষণে কথা ফুটল। বলল, আব্দুল চাচা। একটু খ্যাপাটে চালচলনের জন্য গায়ের লোকে তাকে আব্দুল খ্যাপা বলে বটে, কিন্তু সবাই যেমন জানে তেমনি শানুও জানে লোকটা সত্যি সত্যি খ্যাপা মানুষ নয়। আসলে সে বড় খামখেয়ালি। এ গায়ে তার ঘরদোর বলতে কিচ্ছু নেই। কখনো কোথাও ছিল কিনা সেটাই বিশ্বাস হয় না লোকের। এ বাড়ি ও বাড়ি ফাই ফরমাস খেটে বেড়ায়। পয়সা করি পায়টায় না, শুধু দুমুঠো খেতে পেলেই সে খুশি। যেখানে সেখানে সে খুঁজে নেয় রাত কাটানোর ডেরা। শানু জানে ইদানিং সে গায়ের বাইরেই নদীর ধারে জঙ্গলের ভেতর পুরো মসজিদটাকে ডেরা করে ফেলেছে। এখানে নির্জনে পড়াশোনা করতে এসেই শানুর সঙ্গে তার ভাব হয়েছে। শানু তাকে চাচা বলে ডাকে। শানু যতক্ষণ পড়াশোনা করে আব্দুল থাকলে তাকে একটুও বিরক্ত করে না, কিন্তু পড়া শেষ হলে শানু আব্দুল চাচা বলে ডাকলেই সে হাসি মুখে বেরিয়ে আসে মসজিদ থেকে। শানুর পাশে বসে পড়ে। তারপর সে তার গল্পের ঝুলি খোলে। কত অদ্ভুত অদ্ভুত গল্পই না জানে আব্দুল। শানু অবাক হয়ে শোনে। কতদিন তার স্বাদ জাগে। এই নিঝুম পুরনো নবাবী মসজিদে সে রাত কাটাবে আর দেখতে পাবে জ্যোৎস্না রাতে ছায়ামূর্তিগুলো এসে সার বেঁধে নামাজ পড়ছে। তাদের মধ্যে আছেন ইতিহাসের বইতে পড়া সেই সব সুলতান, উজির, আমির, ওমরার আত্মারা। ভাবতেই শানুর গা শিউরে ওঠে। আব্দুলের পরনে খাটো ছেঁড়াখোড়া একটা নীলচে লুঙ্গি, খালি গা। তার মুখে খোঁচা খোঁচা একরাশ গোঁফদাড়ি, এক মাথা ঝাঁকড়া চুল। মুখে হাসিটি সবসময় লেগেই আছে। শুধু তার বড় বড় চোখ দুটি কেমন যেন রহস্যময় মনে হয় শানুর। তবে আব্দুলের শরীরখানি বেশ তাগড়াই, জোরও কম নেই। এক সময় শানুদের জমিতেও সে মজুর খেটেছে। শানু তার বাবার কাছে শুনেছে শানুর যখন 3 বছর বয়স সে ছিল ভয়ঙ্কর বন্যার বছর। নদীর ওপারে বিস্তীর্ণ উলুকাশের জঙ্গল বন্যার জলে সেবার অথই সাগর হয়ে উঠেছিল। সেখানে একটা হিজল গাছের ডগা থেকে চিৎকার শুনে রিলিফের নৌকোর লোকেরা গিয়ে দেখে একটা লোক গাছের ডালে বসে আছে।
তারা তাকে উদ্ধার করে নিয়ে আসে। এই সেই আব্দুল। তারপর থেকে সে এই নবাবগঞ্জেই থেকে গেল। শানু অবাক হয়ে দেখছিল আব্দুল মরা সাপটির লেজ ধরে মাথার উপর চরকির মতো বার কতক পাক খাইয়ে ছুঁড়ে ফেলল সাপের ঝোপের ওদিকে। তারপর হাসি মুখে শানুর সামনে দাঁড়ালো, বলল, ভয় পেয়েছিলে মালিক? গোখরা বলে কথা। তবে কিনা মানুষের মধ্যেও কিছু কিছু গোখরা আছে। শানু চমকে উঠে বলল, কেন ও কথা বলছো আব্দুল চাচা? আব্দুল সে প্রশ্নের জবাব দিল না। বলল, যাও যাও, লেখাপড়া করো গে, আমি ততক্ষণ নদীর ওপারটা ঘুরে আসি। শানু এবার ঘাসের ভেতর সতর্ক দৃষ্টি রেখে হাঁটতে থাকল। আব্দুল ঝোপঝাড়ের ভেতর দিয়ে নদীর দিকে চলে গেল। গম্বুজওয়ালা মসজিদটির দশা জীর্ণ। এদিক সেদিক কিছু কিছু ধ্বংসস্তূপও আছে। সেগুলিতে জঙ্গল গজিয়েছে। বোঝা যায় প্রাচীন সময়ে এখানে বসতি ছিল। কিংবদন্তি আছে এখানে নাকি কোনো এক সুলতানের রাজধানী ছিল। এখনো জঙ্গল আর চাষের জমিতে কিছু কিছু চিহ্ন চোখে পড়ে। এক টুকরো কারুকার্য করা পাথর কিংবা একটা স্তূপ, কোথাও বা একটা শ্যাওলা ধরা ফটকের একাংশ। বড় মসজিদের উঁচু চত্বরটি পাথরের, কোথাও কোথাও ফাটল ধরেছে, গজিয়ে উঠেছে নানা উদ্ভিদ। ভেতরে রাজ্যের চামচিকে রাস্তারা। একদিন একটা শেয়ালকেও বেরিয়ে আসতে দেখেছিল শানু। শেয়ালটা যেন ভারী অবাক হয়ে থমকে দাঁড়িয়েছিল কয়েক মুহূর্ত, যেন মনে মনে বলছিল, এই ছেলেটা আবার কে রে বাবা, এখানে পড়াশোনা করতে আসে? শানু সেই ভেবেই শেয়ালটাকে দেখে হেসে ফেলেছিল। অমনি শেয়ালটা এক লাফে চত্বর থেকে নেমে উধাও। একসময় নাকি এসব জঙ্গলে বাঘও থাকত। শানুর ঠাকুমা বলেন, কত রাতে বাঘের ডাকও নাকি শুনেছেন। শানুর বাবা বলেন, ওই পোড়ো মসজিদের ভেতরেই তো বাঘের ডেরা ছিল। ওখানেই তো শেষ বাঘটাকে গুলি করে মেরেছিলেন মির্জা সাহেব। মির্জা সাহেব তখন এই জেলার নামকরা শিকারী ছিলেন। এসব গল্প শোনার পর শানু বড্ড ভয় পেত এখানে আসতে। একটু শব্দ হলেই চমকে উঠত, এই বুঝি বাঘ এসে হালুম করে তার উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আব্দুলকে এখানে দেখার পর থেকে তার সে ভয় ঘুচে যায়। তবে আব্দুলের মুখে এই পোড়ো মসজিদের ভূত প্রেতের কথা শোনার পর তার গা ছমছম করেও বটে। তাছাড়া শুধু কি ভূত প্রেত, আকাশ থেকে নাকি জিনপরীরাও এখানে আসে। কিন্তু আব্দুল এও বলেছে, সে তো সবই রাতের বেলায়, দিনে দুপুরে মানুষের কাছে এসে ঘেঁষে এমন সাধ্যি নেই ওদের। ভূত প্রেত বলো, জিনপরি বলো, সবাই মানুষকে বড় ভয় পায়। এই দুনিয়ায় মানুষের চেয়ে ভয়ানক জীব আর কিছু নেই রে। চত্বরে বসে শানু আজ বেশ আনমনা। মাঝে মাঝে আব্দুল চাচা কত রকম অদ্ভুত কথা বলে বটে, কিন্তু মানুষ কথাটা কেন এমন করে বলে সে? আব্দুলের কথাটা তার মনে প্রতিধ্বনি তুলেছিল, মানুষের মধ্যেও নাকি কিছু কিছু গোখরা আছে। আজ ছুটির দিন দুপুরবেলা, সবে শীত পড়েছে, শেষ হেমন্তের রোদ্দুর এখনো ঝকমকে, অথচ গাছপালা ঝোপঝাড়ার ঘাসের সেই গাঢ় সবুজ রঙের চেকনাই ভাবটা ক্ষয়ে গেছে। চত্বরে বসে শানু দেখতে পাচ্ছিল নদীর ওপারে সাদা ফুলে ভরা কাশবনের ভেতর একা একা হেঁটে চলছে আব্দুল চাচা। গোখরা সাপ দেখার পর থেকে আজ কিছুতেই পড়ায় মন বসছিল না শানুর। মাঝে মাঝে মুখ তুলে এদিক ওদিক দেখে নিচ্ছিল। তার ভয় হচ্ছিল, আব্দুল চাচা তো মরা ভেবে গোখরা সাপটাকে ছুঁড়ে ফেলল, সেটা যদি সত্যি না মারা পড়ে থাকে। গায়ের লোকে বিষাক্ত সাপ মেরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তাদের বিশ্বাস, তা না করলে সাপটা আবার বেঁচে উঠবে এবং যে তাকে মেরেছে তাকে ছোবল মারার জন্য ওত পেতে বেড়াবে। শুনেছি বিড়ালের নাকি 9টা প্রাণ আর সাপের নাকি
109টা। কিন্তু আব্দুল এমন উদ্ভুটে লোক যে সে কথা বিশ্বাসই করে না। দেখা যাচ্ছে শানুর ভয় হচ্ছিল সাপটা হয়তো বেঁচে উঠেছে এতক্ষণে এবং আব্দুলের সঙ্গে তাকেও দোষী সাব্যস্ত করেছে। কারণ আব্দুল তো আসলে শানুকে বাঁচানোর জন্যই সাপটার মাথায় ইট ছুঁড়ে মেরেছিল। শানু এসব ভেবে ঘাস জমিটার দিকে তাকাচ্ছে, কখনো নদীর ওপারে কাশবনের ভেতর আব্দুলকেও লক্ষ্য করছে। এমন সময় টুপ করে এক টুকরা ঢিল এসে পড়ল চত্বরে। অমনি শানু আঁতকে উঠল। তত ভীতু ছেলে সে নয়, কিন্তু এখন সে অবস্থাটাই অন্যরকম। টুপটুপ করে আরো কয়েকটা ঢিল এসে পড়তেই শানু বই গুটিয়ে উঠে দাঁড়ালো। অমনি মসজিদের ওপাশ থেকে হাসির শব্দ শোনা গেল। তারপর শানু দেখল ভূতটুত তো নয়, মির্জা বাড়ির ছেলে, শানুরই সহপাঠী ও বন্ধু সেলিম। হাসতে হাসতে সেলিম এগিয়ে আসছে। সেলিম চোখ নাচিয়ে বলল, কিরে, খুব যে বড়াই করিস, ভূতের ভয় নাকি নেই তোর? শানু অপ্রস্তুত হয়ে বলল, ব্যাট, আমি কি ভয় পেয়েছিলাম নাকি? সেলিম ভেঙচি কেটে বলল, না, তাই তো বই গুটিয়ে শ্রীমান ফার্স্ট বয় উঠে দাঁড়িয়েছিল। হাতে আমার ক্যামেরাটা থাকলে তোর পোজখানা তুলে রাখতাম আর ক্লাস শুদ্ধ সবাইকে দেখাতাম। শানু হার মেনে বলল, হঠাৎ অমন করে অমন জায়গায় ঢিল পড়লে তুই কেন, আব্দুল চাচাও আটকে উঠত। সেলিম হঠাৎ শানুর হাত ধরে বলল, শানু, দেখ দেখ, আব্দুল চাচা দৌড়ে আসছে কেন? নদীর ওপারে আব্দুলকে দৌড়ে আসতে দেখে শানুর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। তাহলে কি সত্যিই মরা গোখরাটা জ্যান্ত হয়ে ওকে তাড়া করে গেছে এবং ছোবল দিয়েছে? শানু ছটপট সেলিমকে একটু আগের ঘটনাটা শুনিয়ে দিল। ততক্ষণে আব্দুল এসে নদীতে নেমেছে। নদীটা ছোট, হেমন্তের শেষে তার বুকে এখন হাঁটু জল। এখানে সেখানে বালির চড়া জমে উঠেছে। আব্দুল জল ভেঙে এপারে পৌঁছালো। এরপর এক হাত কপালে রেখে সূর্যকে আড়াল করে পূর্বের ওই কাশবনে যেন কি দেখতে থাকলো। তখন উদ্বিগ্ন শানু চেঁচিয়ে ডাকল, আব্দুল চাচা, আব্দুল চাচা, কি হয়েছে? শানুর ডাক শুনে আব্দুল এদিকে ঘুরল, কিন্তু তার মুখে হাসি দেখা গেল। সে লম্বা পায়ে এগিয়ে এসে এক লাফে পোড়া মসজিদের চত্বরে উঠল। এরপর সেলিমকে দেখে বলল, তুমি আছো দেখছি গো। শানুর জন্য পাকা বুনো কুল আনতে গিয়েছিলাম ওপারে। এই দেখো কি রসালো কুল ধরেছিল কুলের জঙ্গলে, নাও দুই বন্ধুতে মিলে খাও। সে কোচর থেকে একরাশ সোনালি কুল ঢেলে দিল চত্বরে। সেলিম ছাপিয়ে পড়ল। শানু তবু আব্দুলের দিকে তাকিয়ে আছে। আব্দুল বলল, এই মলো, হা করে কি দেখছো, খাও। শানু বলল, তুমি অমন করে দৌড়ে এলে যে? তার কথা কেড়ে আব্দুল বলল, ও কিছু না, তুমি কুল খাও দেখি। ওই দেখো, বুড়ো মির্জার নাতি একাই সব খেয়ে ফেলল। শানু দেখল সত্যিই বটে। সেলিম টপাটপ কুলগুলো মুখে পুড়ছে আর যেন আটি শুদ্ধ চিবিয়ে খাচ্ছে। শানুও এবার ভাগ বসালো। কাড়াকাড়ি করে দুই বন্ধুতে কুল খেতে লাগলো। এরপর শানু দেখল আব্দুল তেমনি দাঁড়িয়ে নদীর ওপারটা দেখছে। ব্যাপারটা সেলিমও লক্ষ্য করল। এবার বলল, আব্দুল চাচা, ব্যাপারটা খুলে না বললে আমরা আর তোমার কুল খাবো না, এমনকি তোমার সঙ্গে কথাও বলবো না। আব্দুল ঘুরে দুই বন্ধুর দিকে তাকালো। এবার তার মুখটা কেমন যেন গম্ভীর। পর মুহূর্তে সে একটু হাসল, বলল, তাহলে খুলেই বলি, শোনো। দুজনে এক গলায় বলে উঠল, হ্যাঁ বলো। চত্বরে ভেঙে পড়া একটা দেয়ালের একটা পাথরের উপর বসে আব্দুল বলল, তোমাদের তো জিন পরীর কত গল্প শুনিয়েছি। জিনরা হলো আসমানের মানুষ, তাদের ডানা আছে। তো তাদের মধ্যে দুই রকম জিন আছে, সাদা জিন আর কালো জিন। সাদা জিন মানুষের উপকার করে, কালো জিন মানুষের ক্ষতি করে। তা আজ অনেকদিন পরে একটা কালো জিনের পাল্লায় পড়েছিলাম।
দুই বন্ধু একসাথে বলে উঠল, সত্যি? সত্যি। আব্দুল একটু করুণ হাসল। 12 বছর আগে ওই কালো জিন একবার আমার পিছু নিয়েছিল, কিন্তু সে আমাকে কাবু করতে পারেনি। এতকাল পরে আবার তাকে দেখতে পেয়ে আমি পালিয়ে এলাম, বুঝলে? শানু ও সেলিম পরস্পর তাকাতাকি করল। তারপর বলল, যা, তোমার কথা বিশ্বাস হচ্ছে না চাচা। তুমি না বলো জিন পরি দিনের বেলায় আকাশ থেকে নামে না, মানুষকে দেখাও দেয় না। আব্দুল গুম হয়ে বলল, সে তো সাদা জিন। এ যে কালো জিন, মানুষের চেহারায় দেখা দেয়, বাগে পেলে মানুষকে জানশুদ্ধ খতম করে দেয়। বাবারা, এখানে আর থেকো না, শিগগির বাড়ি চলে যাও। এই দেখো, আমি লুকোতে চলে এলাম মসজিদের ভেতর। এই বলে সে সত্যি পোড়ো মসজিদের ভেতর গিয়ে ঢুকে গেল। সেলিম খিকি করে হেসে বলল, এজন্যই লোকে ওকে খ্যাপা বলে। মরুককে। আয় শানু, আর বইচই নয়, কর্নেল দাদু কটা প্রজাপতি ধরলেন, দেখে আসি। শানু অবাক হয়ে বলল, কর্নেল দাদু? সে আবার কে রে? সেলিম বলল, তুই চিনিস নে তাকে? কাল কলকাতা থেকে এসেছেন, আমার দাদুর বন্ধু। তার নাম কর্নেল নীলাদ্রি সরকার। আব্দুল চাচার চাইতেও অদ্ভুত লোক রে। মুখে এক রাশ সাদা দাড়ি, মাথায় ইয়া বড় টাক, যেন ক্রিসমাসের স্যান্টা ক্লজ। এটুকু বলেই সেলিম নড়ে উঠল। তুই কি রে শানু, ফার্স্ট বয় হলে কি স্কুলের বই ছাড়া কিছু পড়তে নেই? পড়িসনি কর্নেলের অ্যাডভেঞ্চারে কোনো বই? শানু একটু ভেবে বলল, হ্যাঁ পড়েছি তো বলে মনে হচ্ছে। বলে সেও চঞ্চল হয়ে উঠল। মনে পড়েছে, কর্নেল আর তার সঙ্গী সাংবাদিক জয়ন্ত চৌধুরীর একটা অ্যাডভেঞ্চার কাহিনী পড়েছি। কি আশ্চর্য! সেলিম বলল, কর্নেল কিন্তু একা এসেছেন, আয় তোর আলাপ করিয়ে দেই। দুই বন্ধু প্রায় দৌড়ে জঙ্গল ভেঙে এগিয়ে চলল। শানু এত অবাক যে সাপের ভয়টা একেবারে কেটে গেছে মন থেকে। কালো জিনের কথাও সে ভুলে গেছে। এমন সব সাংঘাতিক অ্যাডভেঞ্চারের নায়ককে সে সশরীরে শুধু দেখতেই পাবে না, তার সঙ্গে আলাপও হবে। এ তো অকল্পনীয়। একটু এগিয়ে গিয়ে সেলিম থমকে দাঁড়ালো, ফিসফিস করে বলল, ওই দেখ। শানু দেখল একটা ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক। মাথায় টুপি, পরনে ছাইরঙা জ্যাকেট আর প্যান্ট, কাঁধে ঝুলছে একটা ক্যামেরা, চোখে বাইনোকুলার রেখে তিনি পাখি দেখছেন হয়তো। সেলিম চেঁচিয়ে উঠল, কর্নেল দাদু! তখন কর্নেলও ঘুরলেন। শানু হা হয়ে তাকিয়ে আছে দেখে সেলিম তাকে টানতে টানতে নিয়ে গেল। বলল, কর্নেল দাদু, এর নাম শানু, আমাদের ক্লাসের ফার্স্ট বয়। কর্নেল সস্নেহে শানুর কাঁধে হাত রেখে বললেন, তোমার ডাক নাম তো শানু, আসল নাম কি? শানু আস্তে করে বলল, সন্দীপন। আর ঠিক সেই মুহূর্তে পোড়ো মসজিদের দিক থেকে একটা আর্তনাদ ভেসে উঠল। কর্নেল চমকে উঠেছিলেন। সেলিম চমক খাওয়া গলায় বলল, আব্দুল চাচার গলা বলে মনে হলো। শানু বলে উঠল, সর্বনাশ, আব্দুল চাচাকে কালো জিনটা অ্যাটাক করেনি তো? কালো জিন? কর্নেল অবাক হয়ে বললেন। তারপর পা বাড়িয়ে ডাকলেন দুই বন্ধুকে, এসো তো, কি ব্যাপার দেখি। পোড়ো মসজিদের কাছে পৌঁছাতেই চোখে পড়ল চত্বরে পড়ে আব্দুল ছটফট করছে যন্ত্রণায়। কর্নেল এক লাফে চত্বরে উঠে আব্দুলের কাছে গেলেন, ব্যস্তভাবে বললেন, কি হয়েছে তোমার? আব্দুল অতি কষ্টে ঠোঁট ফাঁক করে বলল, সা সা। তারপর তার লম্বা চওড়া শরীরটা হঠাৎ স্থির হয়ে গেল। তার ঠোঁটের পাশে চাপ চাপ ফেনা আর রক্ত। শানু আর্তনাদের সুরে বলে উঠল, সাপ, সাপ, সেই সাপটা। ব্রেকফাস্ট টেবিলে মুখোমুখি বসে কর্নেল আর মির্জা গোলাম হায়দার কথা বলছিলেন। কর্নেল বললেন, বিষাক্ত সাপের প্রতিশোধ নেওয়া অনেক গল্প আমি শুনেছি, খবরের কাগজেও বেরিয়েছিল সেবার। মির্জা সাহেব বললেন, গ্রামাঞ্চলের লোকেরা এটা বিশ্বাস করে বলেই বিষাক্ত সাপ মেরে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। কিন্তু সেলিম বলল, কিছুক্ষণ আগে নাকি
আব্দুল বলেছিল একটা কালো জিন তাকে তাড়া করেছিল। কর্নেল কথা কেড়ে নিয়ে বললেন, হ্যাঁ, 12 বছর আগেও নাকি একবার ওই কালো জিনটা তাকে তাড়া করেছিল। মির্জা সাহেব হেসে উঠলেন হো হো করে। আব্দুল খ্যাপা উঠভুটে সব গল্প শোনাতো ছেলেপেলেদের। ভূত প্রেত জিন পরিতে আমার বিশ্বাস নেই, সে তো আপনি জানেন কর্নেল। যৌবনে এক সময় শিকারের নেশায় কত জঙ্গলে একা রাত কাটিয়েছি, কখনো কোনো অশরীরীর হদিস পাইনি। যদিও আমি শুনেছি বহু শিকারী নাকি কুসংস্কারাচ্ছন্ন মানুষ। প্রখ্যাত শিকারী জিম করবেটও ভূতে বিশ্বাস করতেন। কর্নেল কফিতে চুমুক দিয়ে আনমনে শুধু সায় দিলেন। নবাবগঞ্জের এই অংশটায় শহরের ছাপ পড়তে শুরু করেছে। বিদ্যুৎ আছে, বাজার আছে, একটা হাইওয়ে চলে গেছে গা ঘেঁষে সুদূর কলকাতার দিকে। মির্জা সাহেবের বাড়িটাও বিশাল। এরা এখানকার বনেদি মুসলিম পরিবার। এরা নিজেদের সেই তুর্কি সুলতানের বংশধর বলে দাবি করেন। নদীর ধারে যার রাজধানীর ধ্বংসাবশেষ দেখা যায় এখনো। মির্জা সাহেব হাসতে হাসতে বললেন, সারা গায়ে কিন্তু গোখরা সাপের প্রতিশোধের গল্পটাই হিড়িক তুলেছে। তবে লোকে বলছে আব্দুল যে সাপটাকে মেরেছিল সেটা ছদ্মবেশী কালো জিনও হতে পারে। কর্নেল চুরুট জেলে ধোয়ার ভেতর বললেন, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী কি পাওয়া যায় দেখা যাক। মির্জা সাহেব অবাক হলেন, বললেন, কেন, আপনি কি অন্য কিছু সন্দেহ করছেন? কর্নেল আস্তে করে বললেন, একটা খটকা লেগেছে বোধ হয়। কি আশ্চর্য, মির্জা সাহেব একটু উত্তেজিতভাবেই বললেন, আপনি নিজেই তো বলেছিলেন মরার সময় বিষাক্ত সাপে কাটা মানুষেরই স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। এমনকি আব্দুল সাপ কথাটাও বলেছে। অথচ আপনি থানায় খবর দিয়ে সদর শহরে মর্গে লাশ পাঠানোর ব্যবস্থা করলেন। খটকাটা কিসের কর্নেল? কর্নেল চাপা স্বরে বললেন, পোড় মসজিদের ভেতর আব্দুল ইদানিং ডেরা করেছিল। সেই ডেরায় ঢুকে আমি দেখেছি ওর নোংরা বিছানা তছনছ করে রেখেছে কেউ বা কারা যেন কিছু একটা তন্ন তন্ন করে খুঁজেছে। মির্জা সাহেব আবার হাসলেন, কেউ না, আব্দুল নিজেই করে থাকতে পারে। ওর খ্যাপামের কথা কে না জানে। হঠাৎ হঠাৎ খ্যাপামের চূড়ান্ত করে ফেলতো, আমি নিজেও দেখেছি। কর্নেল এবার গম্ভীর হয়ে বললেন, যেই জিনিসটা কেউ বা কারা অমন তন্ন তন্ন করে খুঁজছে সম্ভবত সেটাই আমি কোনার দিকে মেঝের ফাটলে কুড়িয়ে পেয়েছি। মির্জা সাহেব এবার একটু চমকে গেলেন, তাকালেন কর্নেলের মুখের দিকে। তখন কর্নেল পকেট থেকে কাগজে মোড়ানো একটা ছোট্ট জিনিস বের করলেন। মোড়ক খুলে টেবিলে সেটা রাখতেই মির্জা সাহেব বলে উঠলেন, এ কি, এটা দেখছে একটা সোনার মোহর। কর্নেল বললেন, সোনার মোহর। ঐতিহাসিক ধ্বংসস্তূপে দৈবাত আব্দুল একটা সোনার মোহর কুড়িয়ে পেয়ে থাকতে পারে, কিন্তু তার চেয়ে বড় কথা, বাই দা বাই, আপনি তো ফার্সি ভাষা জানেন, আগে দেখুন কি লেখা আছে এতে। মির্জা সাহেব চশমা পরে মোহরটার এক পিঠ দেখতে দেখতে বললেন, হরফগুলো ক্ষয়ে গেছে তবু পড়া যাচ্ছে। খান খানান লতিফ খান, 28 জেলহজ হিজরি সন 863। 1 মিনিট বলে মির্জা সাহেব উঠে গিয়ে বুকশেলফ থেকে একটা বই টেনে বার করলেন। বইটার পাতা উল্টে বললেন, ইংরেজি সন তারিখের হিসেবে 26 অক্টোবর 1459 খ্রিস্টাব্দ। বাংলায় তখন ইলিয়াস শাহী বংশের রাজত্ব, সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমল। রাজধানী তখন ছিল গৌড়ে, তার মানে বর্তমান মালদায়। কর্নেল বললেন, এবার উল্টো পিঠটা পড়ুন তো। মির্জা সাহেব মোহরের উল্টো পিঠে চোখ বুলিয়ে বললেন, একটা ফার্সি প্রবচন আছে দেখা যাচ্ছে। সাদামাটা বাংলায় এর মানে হলো, সাত বৃদ্ধ যেখানে মানিক ফলে সেখানে। আসলে প্রাচীন পারস্য দেশে বৃদ্ধদের খুব খাতির করা হতো, কারণ পারসিকরা ভাবত বৃদ্ধরাই সবচেয়ে জ্ঞানী, আর জ্ঞানকে তুলনা করা হতো মণিমাণিক্যের সঙ্গে। কর্নেল একটু হেসে বললেন, ভারতেও তাই, তবে শুধু বিশেষ বিশেষ দেশে নয়, পৃথিবীর সব দেশেই প্রাচীন যুগে বৃদ্ধদের জ্ঞানী বলে খুব সম্মান করা হতো।
বাংলা প্রবচনেও তো তাই আছে, 3 মাথা যেখানে, বুদ্ধি নেবে সেখানে। মির্জা সাহেব অট্টহাসি হেসে বললেন, আমরা দুজনেও তো বৃদ্ধ, অথচ আজকালকার ছেলেরা যেন বৃদ্ধদের সবটাতেই অস্বীকার করতে চায়। কর্নেল বললেন, সুতরাং শ্রীমান সেলিম তার দাদুকে আড়াল থেকে ভেঙচি কাটতেই পারে। অমনি দরজার পর্দার ওধারে ধূপধূপ শব্দে এবং খিলখিল হেসে কার দৌড়ে পালানো টের পাওয়া গেল। মির্জা সাহেব এগিয়ে এসে পর্দা তুলে দেখে বললেন, তবে রে বেওকুফ, রোসো, মজা দেখাচ্ছি। আড়ি পাতা হয়েছিল এখানে, কিন্তু এখানে যে এক বাঘা গোয়েন্দা বসে আছেন তার নজর এড়ানো কি এতই সোজা? কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে বললেন, আচ্ছা মির্জা সাহেব, বাদশাহী মোহরে বাদশাহী গৌরব আর ঈশ্বরের মহিমার কথা লেখা থাকে, এটাই নিয়ম, কিন্তু এই মোহরে এমন প্রবচন লেখা আছে দেখে অবাক লাগছে না আপনার? মির্জা সাহেব গম্ভীর হয়ে বসলেন। তাই তো, আপনি ঠিকই বলেছেন, অবশ্য ব্যতিক্রম থাকতেও পারে। কর্নেল বললেন, পুরনো মুদ্রা সংক্রান্ত ব্যাপারে আমার কিঞ্চিত জ্ঞানগম্যি আছে, এই ব্যতিক্রমটা মেনে নিতে পারছে। যাই হোক, আব্দুলের মৃত্যুর ব্যাপারটা আরও একটু খটকা লাগছিল। সেটা হলো, আব্দুল শানু আর সেলিমকে বলেছিল 12 বছর আগে কালো জিনটা তার পিছু নিয়েছিল। সেলিমদের কাছেই শুনলাম 12 বছর আগে নাকি এই অঞ্চলে ভীষণ বন্যা হয়েছিল এবং আব্দুলকে গাছের ডালে পাওয়া গিয়েছিল। সেই থেকে আব্দুল এই নবাবগঞ্জেই আছে। মির্জা সাহেব একটু বিরক্ত হয়ে বললেন, আবার সেই কালো জিনের কথা? জিন টিন স্রেফ বাজে কথা। কর্নেল বললেন, এমনও তো হতে পারে মির্জা সাহেব যে কালো জিন বলতে আব্দুল তার কোনো পুরনো শত্রুকে বুঝিয়েছিল, যার ভয়ে সে হয়তো দেশ ছেড়ে পালিয়ে আসার সময় বন্যায় ভেসে যায় এবং অনেক কষ্টে হয়তো একটা গাছে আশ্রয় নেয়। মির্জা সাহেব একটু থেমে বললেন, তা ঠিক, কিন্তু কোথায় ওর দেশ বা বাড়িঘর ছিল সেটাই তো কেউ জানে না। আব্দুল নিজেও কাউকে বলেছে বলে জানা নেই। আমি তো ওকে প্রথম আশ্রয় দিয়েছিলাম, কিন্তু প্রায় 1 বছর হাবা গোবার মতো মনে হতো তাকে। ফরমাইশ খাটত, কিন্তু কথা বলতো খুব কম। শেষে একদিন নিজেই আমার বাড়ি থেকে চলে গেল। শুনলাম শানুদের বাড়িতে গিয়ে উঠেছে, ওদের জমিতে মজুর খাটছে। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, মোহরটা আপনি রেখে দিন, একটু সাবধানে রাখবেন। আমি বেরোচ্ছি, দেখি আজ অন্তত একটা প্রজাপতি ধরতে পারি কিনা। রাস্তায় কিছুটা এগিয়ে গেছেন, সেলিম এসে সামনে দাঁড়ালো, বলল, আজ আমাকে সঙ্গে না নিয়ে বেরোচ্ছেন কর্নেল দাদু? কর্নেল হাসতে হাসতে তার কাঁধে হাত রেখে বললেন, জানি তোমাকে সঙ্গে পেয়ে যাব। তা তোমার বন্ধুরই কোথায়? শানু? সেলিম বলল, শানুকে ডেকেই তো আসছি, আজ সোমবারও স্কুলে ফাতেহা দোয়াজ দহমের ছুটি। কর্নেল বললেন, তোমাদের প্রফিটের বার্থডে। একটু পরে রাস্তায় শানুকে দেখা গেল। সে রাস্তায় মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কর্নেলের সঙ্গে 2 বন্ধু মোড় দিয়ে নদীর দিকে হাঁটতে থাকল। এদিকে গ্রামের শেষ প্রান্ত, বিদ্যুতের তার এদিকে এখনো আসেনি। গরিব গুরব মানুষের বসতি, খোড়ো ঘর, জীর্ণদশা, পেছনেই খেলার মাঠ, তারপর জঙ্গল আর ঐতিহাসিক ধ্বংসস্তূপ নদীর ধার অবধি ছড়ানো। জঙ্গলের ভেতর পোড়ো মসজিদের বিশাল গম্বুজটি দেখা যাচ্ছিল। গম্বুজেও ফাটল ধরেছে, গজিয়ে উঠেছে বট অশ্বত্থের চারা। যেতে যেতে শানু বলল, কর্নেল, কাল রাত্রিরে আমাদের দোতলার ছাদ থেকে মসজিদের কাছে টর্চের আলো দেখেছি, জানেন? কর্নেল বলল, তারপর? শানু বলল, বার কতক টর্চ জেলে কে কি যেন খুঁজছে মনে হলো, তারপর আর কিছু দেখিনি। সেলিম বলল, একটা কথা কর্নেল দাদু। কর্নেল চোখে বাইনোকুলার রেখে একটা পাখি দেখতে দেখতে বললেন, বলো। সেলিম বলল, মরা গোখরা সাপটা আবার জ্যান্ত হয়ে আব্দুল চাচাকে কামড়েছে বলে আমার বিশ্বাস হয় না। দাদুকে আপনি একটা মোহর। কর্নেল দ্রুত বললেন, চুপ, জানো না বাতাসেরও কান আছে? সেলিম কাচুমাচু করে হাসল। শানু বলল, কিন্তু কাল সারা বিকেল কর্নেল দাদুর সঙ্গে আমরা সেই মরা সাপটাকে তন্ন তন্ন করেও তো খুঁজে পাইনি।
সেলিম তর্কের সুরে বলল, তার মানে তুই এসব গল্পে বিশ্বাস করিস? শানু বলল, কিন্তু সাপটা গেল কোথায়? আমার সামনে তো আব্দুল চাচা সাপটার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে ছুঁড়ে ফেলল। কোথায় গিয়ে পড়ল আমি দেখেছিলাম, অথচ সেখানে কোনো মরা সাপ নেই। সেলিম বলল, শেয়াল বা কুকুর মুখে করে নিয়ে যেতে পারে। কর্নেল বললেন, শেয়াল কুকুর গোখরা সাপের মাংস সুস্বাদু বলে মনে করে না ডার্লিং। তবে হ্যাঁ, ঈগল, চিল, ময়ূর কিংবা বাজ পাখির কথা আলাদা। সাপের মাংস এসব পাখির প্রিয় খাদ্য। সেলিম বলল, কর্নেল দাদু, কাকের কথা বলছেন না কেন? কাকের অবশ্য অখাদ্য বলে কিছু নেই। এটুকু বলেই কর্নেল বাইনোকুলারে চোখ রেখে পুরো মসজিদটার দিকে তাকালেন। সেলিম জিজ্ঞেস করেই যাচ্ছিল কিছু, হঠাৎ কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করলেন মসজিদটার দিকে। শানু ও সেলিম তার পেছন পেছন হাঁটতে লাগলো। মসজিদের চত্বরে উঠে কর্নেল চাপা স্বরে বললেন, এসো আমরা মসজিদের ভেতরটা একবার দেখি। কর্নেল পা বাড়িয়েছিলেন মাত্র, তখনই সেলিম বলে উঠল, কর্নেল দাদু, মসজিদে জুতা খুলে উঠতে হয়। কর্নেল থমকে দাঁড়িয়ে একটু হেসে বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ ডার্লিং। তিনজনে চত্বরে জুতা খুলে রেখে মসজিদের ভেতরে ঢুকল। 400-500 বছর ধরে এই মসজিদ পোড়ো হয়ে রয়েছে। একটা দিক ধসে পড়েছে, প্রতি মুহূর্তে ভয় হয় এখনই বুঝি হুড়মুড় করে ধসে পড়বে। গম্বুজটা বিশাল, তার তলায় ছাদ ফুঁড়ে গাছগাছড়ার শেকড় বেরিয়ে এসেছে। ফাটল দিয়ে রোদ্দুর এসে ভেতরটা স্পষ্ট করেছে বটে, কিন্তু কোণার দিকটা ভেঙে পড়ায় আবছা আধার জমে আছে। গা ছমছম করে ওঠে ভেতরে ঢুকলে। প্রকৃতি যে অসংখ্য নখ দিয়ে আঁচড় কেটে চলেছে একটা ঐতিহাসিক কীর্তিকে খতম করে দেবে বলেই। এক ঝাঁক চামচিকে সেলিম ও শানুর উপর আচমকে এসে পড়তেই তারা আটকে উঠেছিল। মেঝে চামচিকে নাদি, পলেস্তারা খসা বালি আর চুন সুরকির আস্তর। দেয়ালে দেয়ালে মাকড়সার জাল, চড়ুই পাখির বাসা ঘুলঘুলিতে। শুধু একটা কোণ বেশ পরিষ্কার, সেখানেই আব্দুলের ডেরা ছিল। কর্নেল বললেন, আশ্চর্য তো, কাল বিকেলে আমি এখানে আব্দুলের বিছানা ছড়িয়ে থাকা দেখেছি, সেগুলো তো নেই। সেলিম ও শানু মুখ তাকাতাকি করল, তারাও ভারী অবাক হয়ে গেছে। কর্নেল ঝুঁকে পড়ে মেঝে আতস কাজ দিয়ে কি যেন খুঁজতে ব্যস্ত হলেন। সেলিম বলল, কি খুঁজছেন কর্নেল দাদু? কর্নেল বললেন, কাল বিকেলে টর্চের আলোয় যা খুঁজে পাইনি এখন পাচ্ছি। শানু উত্তেজিতভাবে জিজ্ঞেস করল, কি? কর্নেল সোজা হয়ে বলল, জুতোর ছাপ। সেলিম মুচকি হেসে বলল, কাল নিশ্চয়ই আপনি জুতো পরে ভেতরে ঢুকেছিলেন। হ্যাঁ, কর্নেল স্বীকার করলেন, কাল আমার খেয়াল হয়নি। ধর্মস্থানে পায়ে জুতো পরে ঢুকতে নেই, তবে যে ছাপ এখানে দেখলাম তা আমার জুতোর ছাপ নয়, অন্য কারো। যে আব্দুলের বিছানা তন্ন তন্ন করে খুঁজেছিল, এ নিশ্চয়ই তার জুতোর ছাপ। শানু চমকে উঠে তাকালো সেলিমের দিকে। সেলিম চোখের ইশারায় জানিয়ে দিল, ব্যাপারটা পরে ওকে খুলে বলবে। কর্নেল পকেট থেকে টর্চ বের করে অন্ধকার জায়গাগুলো পরীক্ষা করতে ব্যস্ত হয়ে গেলেন। দুই বন্ধু অবাক চোখে প্রখ্যাত গোয়েন্দা বুড়োকে কীর্তিকলাপ করতে দেখল। একটু পরে কর্নেল এক টুকরো মাটি কুড়িয়ে নিলেন, তারপর বললেন, লোকটা আব্দুলকে ফলো করে এসেছিল নদীর ওপার থেকে, তার জুতোয় এই মাটি লেগেছিল। সেলিম বলল, কি করে বুঝলেন কর্নেল দাদু? কর্নেল একটু হেসে বললেন, নদীর এপারটা উঁচু, প্রাচীন রাজধানী হওয়ার দরুন এপারের মাটিতে চুন সুরকি বালি মিশে রয়েছে, কিন্তু ওপারের মাটিটা স্রেফ পলিমাটি। এই মাটির টুকরো পলিমাটি। শানু ও সেলিম এক গলায় বলে উঠল, ঠিক ঠিক। কর্নেল বললেন, চলো বেরোনো যাক। শানু ও সেলিম এখান থেকে বেরোতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচে। তারা আগে বেরিয়ে গেল। কর্নেল আরেকবার চারপাশে চোখ বুলিয়ে তবে বেরোলেন, কিন্তু তারপরেই
শানু ও সেলিমের উত্তেজিত গলা শুনলেন। বেরিয়ে গিয়ে দেখেন 3 জোড়া জুতোই উধাও। শানু ও সেলিম এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াচ্ছে। সেলিম শাসাচ্ছে, ভালো হবে না বলছি, কে জুতো লুকিয়েছে বলো, নইলে। কর্নেল থমকে দাঁড়িয়েছিলেন। হাসতে হাসতে বললেন, লোকটি দেখছি বড়ই রসিক। শানু বলল, কে সে কর্নেল দাদু? কর্নেল জবাব দিলেন না। চোখে বাইনোকুলার রেখে চারপাশে সেই লোকটিকেই যেন খুঁজতে লাগলেন। ওদিকে সেলিম এক লাফে চত্বর থেকে নেমে গেল। তারপর তবে রে জুতো চোর বলে ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে অদৃশ্য হয়ে গেল। কর্নেল ডাকলেন, সেলিম, সেলিম, কিন্তু সেলিম যেন শুনতেই পেল না। শানু হকচকিয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর সে যেই বন্ধুকে অনুসরণের জন্য পা বাড়িয়েছে, কর্নেল বাধা দিয়ে বললেন, যেও না শানু, ও জুতো চোরকে ধরতে পারবে বলে মনে হয় না, এখনই ফিরে আসবে। দুজন কিছুক্ষণ অপেক্ষা করলেন। কর্নেল আবার বাইনোকুলারে সেলিমকে খুঁজতে থাকলেন, কিন্তু তাকে দেখতে পেলেন না। আর কিছুক্ষণ পর কর্নেল বললেন, চলো তো দেখি সেলিম কোন দিকে গেল। সেলিম জঙ্গলের ভেতর যেদিকে গেছে সেদিকে এগিয়ে চললেন দুজন। মাঝে মাঝে দুজনেই সেলিমকে ডাকছিলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। তখন শানুর মুখে উদ্বেগ ফুটে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, কর্নেল দাদু, সেলিম কালো জিন্নের পাল্লায় পড়েনি তো? কর্নেলের মুখে এতক্ষণে উদ্বেগ ফুটে উঠেছে। শুধু বললেন, এসো। দুজনে গোটা এলাকা সেলিমকে খুঁজে খুঁজে হন্য হচ্ছিলেন, কিন্তু সেলিমের পাত্তা নেই। জঙ্গলের ধ্বংসস্তূপের পরে খানিকটা চাষা জমি, সেখানে লাঙ্গল চাষছিল একজন লোক। কর্নেল ও শানুকে দেখে সে লাঙ্গল থামিয়ে অবাক চোখে তাকিয়ে থাকল। কর্নেলকে তো সাহেব ভেবেছিল। কর্নেল যখন বাংলায় তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এদিকে মির্জা সাহেবের নাতি সেলিমকে দেখেছ? তখন সে আরো অবাক হয়ে গেল। সালাম ঠুকে বলল, হ্যাঁ স্যার, একটু আগেই তো দেখলাম, একটা লোকের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে চলে গেল। শানু বলে উঠল, ওদিকে মানে? সাতবুড়ুয়ার দিকে? চাষি লোকটা মাথা নাড়ল। কর্নেল বললেন, সাতবুড়ুয়া, সেটা কি? শানু বলল, ওই যে দেখছেন গাছপালার ভেতরে মন্দিরগুলো, ওইটা আসলে সপ্তশিবের মন্দির, ভেঙে চুরে পড়ে আছে। বুড়ো শিবের মন্দির আর কি, তাই লোকে সাতবুড়ুয়ার মন্দির বলে। কিন্তু সেলিমের কাণ্ডটা শুনে রাগ হচ্ছে। অমন করে কার সঙ্গে? তার কথায় বাধা পড়ল। একটা লোক দৌড়ে আসছিল গ্রাম থেকে। সে এসে হাঁফাতে হাঁফাতে সালাম করে বলল, কর্নেল সাহেব, মির্জা সাহেব আপনাকে এখনই ডেকেছেন, শিগগির আসুন। কর্নেল ও শানু তার পেছন পেছন ব্যস্তভাবে গ্রামের দিকে চললেন। মির্জা সাহেব বাড়ির গেটে দাঁড়িয়েছিলেন। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল কি একটা ঘটেছে। কর্নেলকে দেখে নিঃশব্দে একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দিলেন। কর্নেল ভাঁজ খুলে দেখলেন একটা চিঠি। তাতে লেখা আছে, আজ 12 ঘন্টার মধ্যে আব্দুলের মোহরটা জঙ্গলের নবাবী মসজিদের ভেতর কাগজে মোড়ে চোখে পড়ার মতো জায়গায় রেখে না গেলে মির্জার নাতিকে জবাই করা হবে। আর যদি পুলিশে খবর দেওয়া হয় তাহলে তার নাতিকে আগুনে পুড়িয়ে মারা হবে। মির্জা সাহেবের বাড়ির অন্দরমহলে একটি ঘরে মির্জা সাহেব, কর্নেল, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন এবং শহরের সিআইডি ইন্সপেক্টর জিতেন্দ্রনাথ গোপনে আলোচনা করছিলেন। বেলা প্রায় 1টা বাজে। কর্নেল নীলাদ্রি সরকার নবাবগঞ্জ এসেছেন এবং সামান্য এক মানুষ আব্দুলের মৃত্যু নিয়ে তার এত উৎসাহ ও সন্দেহের কথা জেনে জিতেন্দ্রনাথ ছুটে এসেছেন সদর থেকে জিপে চেপে। মির্জাবাড়িতে গোপনে এবেলা ওদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। বাড়িতে কান্নাকাটি হুলস্থুল পড়ে গেছে সেলিমের জন্য। সেলিমের বাবা থাকেন সুদূর আবুধাবিতে। তাকে এখনই ট্রাঙ্ক কল বা টেলিগ্রাম করে এই বিপদের কথা জানাতে বারণ করেছেন কর্নেল। আলোচনারত মুখগুলি গম্ভীর, সবাই চাপা গলায় কথা বলছেন। ওসি মহিউদ্দিন বললেন,
মর্গের রিপোর্টে বলা হয়েছে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু। বিষাক্ত সাপের দুটো দাঁত থাকে। আব্দুলের ডান পায়ের উপর সে চিহ্নও দেখেছেন ডাক্তার। কিন্তু আশ্চর্য, মির্জা সাহেবের নাতিকে তার কথা কেড়ে কর্নেল বললেন, মহিউদ্দিন সাহেব, সে কথা পরে হবে। আব্দুলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে কিনা সেটা বলুন। মহিউদ্দিন বললেন, হ্যাঁ, কালই বিভিন্ন থানায় রেডিও মেসেজে জানিয়েছিলাম। আজ সকালে লালগোলা থানার রেডিও মেসেজে যা জানলাম তা হলো এই যে আব্দুলের বাড়ি ছিল পদ্মার পাড়ের সাহেবগঞ্জে। ও ছিল আসলে বনেদি ফ্যামিলির লোক, কিন্তু ছোটবেলা থেকেই একটু চিটগ্রস্ত টাইপের। বছর 12 আগে আব্দুলের সঙ্গে গফুর খাঁ পাঠান নামক একজন লোকের মারামারি হয়। মারামারির কারণ কেউ জানে না। গফুর একজন দাগী ক্রিমিনাল, বহুবার জেল খেটেছে। গফুরকে স্থানীয় লোকেরা বলে গোখরো পাঠান, বুঝলেন তো? ওকে সবাই বলতো গোখরো পাঠান। তা থেকেই শেষে ওর নাম হয়েছিল গোখরা পাঠান। যাই হোক, তার গায়ে হাত তোলার পরিণাম সাংঘাতিক হওয়ার কথা। সম্ভবত সেই ভয়েই আব্দুল গ্রাম ছেড়ে পালিয়ে আসে। কর্নেল মনোযোগ দিয়ে শুনছিলেন। বললেন, মনে হচ্ছে এই ঐতিহাসিক সোনার মোহর নিয়েই দুজনের মধ্যে বিবাদ লেগেছিল। জিতেন্দ্রনাথ বললেন, গোখরো পাঠানের নামে 3টা খুন আর 1 ডজন ডাকাতির অভিযোগ পরোয়ানা ঝুলছে। বেটার ছেলে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছে। মহিউদ্দিন একটু হেসে বললেন, শেষ পর্যন্ত তাহলে কি গোখরো পাঠানের পাল্লে পড়েছিল আব্দুল, অথচ তার মৃত্যু হলো গোখরার কামড়ে? অদ্ভুত যোগাযোগই বলতে হবে। মির্জা সাহেব বললেন, নবাবগঞ্জের লোকে বলছে সাপ মেরে পুড়িয়ে দেয়নি আব্দুল, সেই সাপটাই নাকি তাকে কামড়েছে। তাহলে দেখছি ব্যাপারটা কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া যায় না। কর্নেল বললেন, না মির্জা সাহেব, মর্গের রিপোর্টে গন্ডগোল আছে বলে মনে হচ্ছে। কারণ পরবর্তী ঘটনাগুলি বলে দিচ্ছে আব্দুলের মৃত্যু সাপের কামড়ে তো হয়নি। বাই দ্য বাই, মহিউদ্দিন সাহেব, গোখরো পাঠানের চেহারার বর্ণনা পেয়েছেন রেডিও মেসেজে? জিতেন্দ্রনাথ বললেন, আমাদের রেকর্ডে আছে, দেখতে চাইলে ওর ফটোই আপনাকে এনে দিতে পারি দফতর থেকে। কর্নেল বললেন, তার গায়ের রং কালো এবং সে দেখতে কদাকার কি? দুজন পুলিশ অফিসারই অবাক হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ। তারপর জিতেন্দ্রনাথ মুচকি হেসে বললেন, এই জন্যই বুঝি পুলিশ মহলে কর্নেলকে অন্তর্যামী বলা হয়। কর্নেল হাসলেন, বললেন, না জিতেন বাবু, আমি অন্তর্যামী নই। আব্দুল বলেছিল গতকাল ওকে নদীর ওপারে একটা কালো জিন তাড়া করেছিল। 12 বছর পর নাকি সেই কালো জিনটার সঙ্গে আব্দুলের আবার দেখা। তাই আমার ধারণা হয়েছিল আসলে সে শত্রুর গায়ের রং কালো এবং দেখতে কদাকার, এটাই বলতে চেয়েছিল। 2 পুলিশ অফিসারই সপ্রশংস ভঙ্গিতে সায় দিলেন। মির্জা সাহেব বললেন, এবার তাহলে বলুন আমার নাতি সেলিমের কি হবে? আগের মতো গায়ে তাকত থাকলে ওই গোখরো পাঠানকে গুলি করে মারতাম। আমি এখন বুড়ো হয়েছি। তার চোখে জল ছিল। হাতে চোটয় চোখ মুছে ফের বললেন, কত সাংঘাতিক মানুষকে বাঘ সামনাসামনি গুলি করে মেরেছি। ও তো একটা মানুষের বেশধারী শয়তান। কর্নেল আস্তে করে বললেন, সেটা ভাববেন না মির্জা সাহেব, এ পর্যন্ত কোথাও কোনোদিন আমি হারিনি। আমার বিশ্বাস এবারও হারব না। এইটুকু বলে উনি মহিউদ্দিনের দিকে ঘুরলেন। মর্গের রিপোর্ট ঠিক নয় মহিউদ্দিন সাহেব। আপনি বরং, বাধা দিয়ে বিরক্ত মুখে মহিউদ্দিন বললেন, কিন্তু আপনিও তো আব্দুলের মৃত্যুর সময় ওর মুখে সাপ কথাটা শুনেছেন। কর্নেল বললেন, সাপ শুনিনি, সে অতি কষ্টে সা সা বলেছিল। আসলে সে কি বলতে চেয়েছিল সেটা আমরা এখনো জানি না। এটুকু বলে কর্নেল মির্জা সাহেবের দিকে আবার ঘুরলেন। আপনি তো আমার মতো ইতিহাস প্রত্নবিদ্যার কিতাব পড়েন। আপনার কাছে কি স্থানীয় প্রাচীন ইতিহাস সংক্রান্ত কোনো বই আছে? মির্জা সাহেব গম্ভীর মুখে বললেন, আছে। রবার্ট স্মিথের লেখা দি ডিকেডেন্স অফ দ্য টার্কি সুলতানেট অফ বেঙ্গল। ওতে পুরনো নবাবগঞ্জে ডিটেলস আছে। কর্নেল হাসলেন। আপনার নাতিকে উদ্ধারের আগে ওই বইটাতে আমি একটু চোখ বুলাতে চাই। বাঁকা হেসে দারোগা মহিউদ্দিন বললেন, কর্নেলকে ওই বইয়ের ভেতর মির্জা সাহেবের নাতিকে কিডন্যাপ করার ক্লু পাবেন নাকি? কর্নেল হাসতে হাসতে বললেন, মহিউদ্দিন সাহেব, সেই কবিতাটা নিশ্চয়ই জানেন
যেখানেই পাবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি তাই ছাইপা সাঁতরে দেখারই পক্ষপাতী। মহিউদ্দিন দারোগা উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে এখন থানায় ফিরতে হবে। আপনি ভাববেন না মির্জা সাহেব, এমন ফাঁদ পেতে রাখবো যাতে গোখরো পাঠান পা না দিয়ে পারবে না। মির্জা সাহেব আতকে উঠে বললেন, সে যদি জানতে পারে পুলিশকে খবর দিয়েছি, তাহলে সেলিমকে আর ফিরে পাবো না। আল্লাহর দোহাই, আপনারা যাই করুন না কেন, যেন সেলিমকে। বাধা দিয়ে মহিউদ্দিন বললেন, না না, আমরা যথেষ্ট সাবধানে কাজ করব। জিতেন্দ্রনাথও উঠলেন। দুই পুলিশ অফিসার কর্নেল এবং মির্জা সাহেবকে অভিবাদন জানিয়ে চলে গেলেন। সতর্কতা হিসেবে ওদের খিড়কির দরজা দিয়ে অন্দরমহলে নিয়ে আসা হয়েছিল। বাড়ির বিশ্বাসী ভৃত্য করিম ওদের গোপনীয়তার জন্যই ওদিকটায় নজর রাখছিল। কর্নেল অবস্থা বুঝে দুই পুলিশকেই খিড়কি দিয়ে নিয়ে গেলেন। মির্জা সাহেব ও কর্নেল এসে বাইরের ঘরে বসলেন। এবার মির্জা সাহেব আলমারি থেকে স্মিথের বইটি কর্নেলকে এনে দিয়ে বললেন, গোখরো না গোখরো পাঠানের গায়ের রং নাকি কালো, অথচ মকবুল লাঙল চাষের সময় সেলিমকে যার সঙ্গে যেতে দেখেছিল তার গায়ের রং নাকি কালো নয়। আমি কিছু বুঝতে পারছি না কর্নেল। কর্নেল বইটার পাতা উল্টাতে উল্টাতে বললেন, লোকটাকে মকবুল চেনে না বলেছে, কাজেই গোখরো পাঠান নবাবগঞ্জে কোনো সঙ্গী জোটায়নি। তার মানে লোকটা গোখরো শয়তানের কোনো চেলা, বদমাসটা তাকে সঙ্গে নিয়ে এসেছে, এই তো? বলে মির্জা সাহেব কর্নেলের দিকে তাকালেন। কর্নেল তখন বইটার একটা পাতায় চোখ রেখেছেন, যেন মির্জা সাহেবের কথা কানেই ঢুকছে না। তিনি হঠাৎ করে বই বন্ধ করে উঠে দাঁড়ালেন। তার মুখ নিঃশব্দ হাসিতে উজ্জ্বল। তারপর মির্জা সাহেবকে স্তম্ভিত করে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন, কতকটা দৌড়ানোর ভঙ্গিতে। শানু সপ্তশিবের মন্দিরের ওখানে একা দাঁড়িয়েছিল। সেলিমের বিপদে সে চুপ করে বসে থাকতে পারেনি। নবাবগঞ্জ হাই স্কুলে ক্লাস 8-এ দুজনই পড়ে। শানু ফার্স্ট বয়, সেলিম সেকেন্ড বয়। প্রতি বছর দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে ফার্স্ট হওয়া নিয়ে, কিন্তু সেলিম ফার্স্ট হতে পারে না। তবু এজন্য শানুর প্রতি এতটুকু ঈর্ষা জাগে না তার। মুখে যতই ঠাট্টা তামাশা করুক, তারা বরাবর ঘনিষ্ঠ বন্ধু। পুজোয় বা ঈদের পরবে শানু বা সেলিমদের বাড়িতে পরস্পরের খাওয়া দাওয়ার ডাক পড়ে। দুটি পরিবারেও খুব হৃদ্যতার সম্পর্ক। তাই সেলিমের এই বিপদে শানু মরিয়া হয়ে উঠেছিল তাকে উদ্ধারের জন্য। চাষি মকবুল বলেছে, সেলিম একজনের সঙ্গে কথা বলতে বলতে সপ্তশিব বা সাতবড়ুয়ার মন্দিরের দিকে যাচ্ছিল। তাই শানু এখানে এসেছে। দুপুরে ভালো করে খেতেও পারেনি। ছুটে গিয়েছিল সেলিমদের বাড়িতে কর্নেলের খোঁজে, কিন্তু তখন কর্নেল দুই পুলিশ কর্মকর্তাকে নিয়ে অন্দরমহলে গোপনে আলোচনারত। তাই শানুকে বাড়ির কেউ কর্নেলের খবর দেয়নি। করিম বলেছিল, কর্নেল সাহেবকে খুঁজছে, উনি তো এক আব্দুল খেপা, পাকপাখালির পেছনে ছুটাছুটি করে বেড়াচ্ছেন, দেখো গা। সপ্তশিবের মন্দির বলতে আর কিছু টিকে নেই। ঘন জঙ্গল আর ধ্বংসস্তূপ অনেকটা জায়গা জুড়ে। মধ্যিখানে বিশাল এক বটগাছের চারিদিকে অজস্র ঝুড়ি নামিয়েছে। দিনে দুপুরেই জায়গাটা নিঝুম অন্ধকার হয়ে থাকে। তাছাড়া জায়গাটার এমন বদনাম যে দিনে দুপুরেও একা দোকা কেউ পারতপক্ষে এদিকে পা বাড়ায় না। কারণ শিবের চেলারা যে ভূত পেরেত। শিবের মন্দির ধ্বংস হয়েছে, কিন্তু তার চেলারা পাহারা দিচ্ছে না বুঝি। একা দোকা পা বাড়ালেই ঘাড়টি মুটকে দেবে। শানুর তাই মাঝে মাঝে গা ছমছম করছিল। হেমন্তর বিকেলে গাছপালা জুড়ে অজস্র পাখির চেঁচামেচি করছিল। এখনই দূরের গাছপালা ঘিরে কুয়াশার নীল আস্তরণ ঘনিয়ে উঠেছে। বিকেলের হলুদ রোদ গায়ে মেখে উড়ে চলেছে বুনো হাঁসের ঝোঁক। নদীর ওপারে বিলের জলে এখনই তাদের আনাগোনা শুরু হয়ে গেছে। হাঁসের ঝাঁকটাকে শানু পেছনে ফিরে মুখ তুলে দেখছিল। আব্দুল চাচা তার এই অভ্যাসের মূলে। আব্দুল বলতো, রাতের বেলা জ্যোৎস্না হলে হাঁসগুলোর ভেতর থেকে পরীরা আপন রূপ ধরে। কেন জানো তো? অনেক পরী যে হাঁসের রূপ ধরে দুনিয়ায় নেমে আসে।
দুনিয়ার নদী খালবিলের পানিতে সাঁতার না কাটলে আসমানের পরীদের ঘুম হয় না পরিস্থানে। এসব কথা শোনার পর শানু হাঁসের ঝাঁক দেখলেই মুখ তুলে তাদের দেখতে দেখতে ভাবত, কোন হাঁস পরি? আব্দুল চাচা নিশ্চয়ই চিনতে পারে। কেন তাকে চিনিয়ে দেয় না আব্দুল চাচা? আজ আজ সেই আব্দুল চাচা নেই। শানু দুঃখে শ্বাস ফেলে। একটু আনমনা হয়ে পড়েছিল শানু। হঠাৎ কোথাও শুকনো পাতার মর্মর শব্দ আর কাদের গলার চাপা কথাবার্তা শুনে সে চমকে উঠল। এরপর একটা ঝোপের আড়ালে লুকিয়ে রইল। একটু পর সে দেখল দুটো লোক কথা বলতে বলতে এগিয়ে আসছে। একজনের চেহারা দেখে শানু শিউরে উঠল। ও কি মানুষ না ভূত? জীবনে অমন কালো কুৎসিত চেহারার মানুষ দেখেনি শানু। থ্যাবড়া নাক, কুতকুতে চোখ, মাথায় এক রাশ চুল। তার পরনে নীলচে আটো প্যান্ট আর জ্যাকেট, কাঁধে একটা কিট ব্যাগ। আকারে বেটে হলেও সে বেশ মজবুত গড়নের লোক। মুহূর্তে শানুর মনে হলো, একেই কি আব্দুল চাচা কালো জিন বলেছিল? তার সঙ্গীটি ঢ্যাঙা গড়নের লোক। তার পরনে প্যান্ট আর গলাবন্ধ সোয়েটার। এখনো অত শীত পড়েনি যদিও, কিন্তু শানুর মনে হলো রাত কাটানোর জন্যই গায়ে সোয়েটার চড়িয়েছে লোকটা। তার নাকটা চোখে পড়ার মতো লম্বা। হঠাৎ শানুর মনে হলো এই ঢ্যাঙা লোকটাকে কোথাও দেখেছে। মুখটা খুব চেনা, অথচ কিছুতেই মনে করতে পারছে না। কালো কুৎসিত লোকটা বলল, হুঁশিয়ার থাকবে। এখানে পুলিশ দেখলেই জানবে মির্জা বেটা পুলিশকে সব জানিয়েছে, আর সঙ্গে সঙ্গে মির্জা নাতিকে জবাই করে ফেলতে হবে। ঢ্যাঙা লোকটা খিকি করে হেসে বলল, ছোড়াটা যে ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, শ্বাসনালী কাটার কষ্টও টের পাবে না। কালো লোকটা ধমক দিয়ে বলল, পুলিশ দেখেও যদি ছোড়াটাকে জবাই না করো তোমার কি হবে বুঝতে পারছো? বলে সে জ্যাকেটের ভেতর পকেট থেকে কি যেন একটা যন্ত্র বের করল। খুব ছোট্ট যন্ত্র। দেখা মাত্র ঠ্যাঙা লোকটা ভয় পেয়ে বলল, আরে রসিকতা বোঝো না কেন? সবটাতেই ফোঁস করে ওঠো। এই জন্যই লোকে তোমাকে গোখরো পাঠান বলে। কালো লোকটা জিনিসটা ঢুকিয়ে রেখে বলল, মোহরটা যদি পাই তাহলে আমরা দুজনেই রাজা হয়ে যাব, বুঝলে তো? মাথা দুলিয়ে সায় দিয়ে ঠ্যাঙা লোকটা বলল, তাহলে যাও, গিয়ে দেখো নবাবী মসজিদের চত্বরে মোহরটা রেখে গেছে নাকি। হাতে আর মোটে কয়েক ঘন্টা টাইম। কালো লোকটা বলল, মুশকিল হয়েছে কি জানো? মির্জার ওই কলকাতার বন্ধু কর্নেল না ফর্নেল, সে একটা ঘুঘু। আমার ধারণা সে একজন পুলিশের গোয়েন্দা। যাই হোক, আমিও বাবা গোখরা পাঠান, বিস্তর ঘুঘু আমি ট্রিট করেছি। নবাবী মসজিদের ধারে কাছে তাকে দেখলেই গোখরার ছবল কি জিনিস টের পাইয়ে দিব। ঢ্যাঙা বলল, তুমিও সাবধানে থেকো কিন্তু। আর শোনো, জুতোগুলো আমি বটগাছের কোটরে লুকিয়ে রেখেছি, ওগুলো পুঁতে ফেললে ভালো হয়। পুলিশ যদি... ওকে বাধা দিয়ে কালো লোকটা বলল, পরে পুঁতে ফেলো বরং, এখন গিয়ে দেখো ছোটটা আবার ঘুম ভেঙে গেল নাকি। ঘুম ভেঙেছে দেখলে আর একটা ডোজ ওষুধ খাইয়ে দিবে। শুনতে শুনতে শানু বারবার গা শিউরে উঠছিল আতঙ্কে। তার বুক এমন ঢিপ ঢিপ করছিল যেন এখনই সে বুঝি মারা পড়বে। কালো লোকটার হাতে খুদে যন্ত্রটাই বা কি, যা দেখে ঢ্যাঙা লোকটা এমন ভয় পেল সে বুঝতে পারছিল না। তাছাড়া আরো দুটো ব্যাপার সে কিছুতেই বুঝতে পারছিল না। চাষি মকবুল দেখেছে সেলিম একজনের সঙ্গে কথা বলতে বলতে সাতবড়ুয়ার দিকে যাচ্ছিল। সেলিম তবে রে জুতো চোর বলে ছুটে গিয়ে কেন আবার সেই জুতো চোরের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আসছিল? আর মাত্র একটা সোনার মোহর পেলে এরা দুজনে রাজা হয়ে যাবে কিভাবে? একটা সোনার মোহরের আর কতই বা দাম? ঐতিহাসিক মোহরের দাম থাকতে পারে, কিন্তু তাতে কি রাজা হওয়া যায় এই যুগে? তবে বোঝা গেল এই গোখরো পাঠান লোকটাকেই কালো জিন বলেছিল আব্দুল চাচা। গোখরো পাঠান যাওয়ার সময় শানুর প্রায় মিটার 2 তফাত দিয়ে, বলতে গেলে নাকের ডগা দিয়ে শুকনো পাতায় জুতোর মরমর শব্দ করতে করতে চলে গেল। ঢ্যাঙা লোকটা হাই তুলে তুড়ি বাজালো। অনেকেরই অভ্যাস থাকে। শানু দেখেছে ঢ্যাঙা আবার পকেট থেকে সিগারেট বের করে সিগারেট ধরালো। তারপর শীষ দিয়ে একটা হিন্দি হিট গানের সুর তুলতে তুলতে যেদিক থেকে এসেছিল সেদিকে পা বাড়ালো। তখন শানু সাবধানে তাকে অনুসরণ করল।
প্রাচীন যুগে একটা বড় মন্দিরকে কেন্দ্র করে 6টা মন্দির ছিল। মূল মন্দিরটা ভেঙে এই প্রকাণ্ড বটগাছ গজিয়েছে। বিশাল গুড়ির সঙ্গে এখনো চাপ চাপ ইট পাথরের চাওর আটকে আছে। বাকি মন্দিরগুলোর ধ্বংসস্তূপ ঘিরে ঘন জঙ্গল গজিয়েছে। এক চিলতে রোদ্দুর ঢোকে না। এমন ছায়া ভরা সুড়ঙ্গ পথের মতো এক ফালি রাস্তায় ঠ্যাঙা লোকটা এবার গুড়ি মেরে এগিয়ে চলেছে। শানু দূরত্ব রেখেই তাকে অনুসরণ করছিল। মাথার উপর দুপাশ থেকে ঝুঁকে পড়া লতাপাতায় লোকটার মাথা ঠেকে গেলে সে রেগে গেল। চাপা গলায় বিরক্তি প্রকাশ করে সে পকেট থেকে একটা ভেজালি গোড়নের ছোরা বের করল। তারপর লতাপাতাগুলো কেটে ফেলল। তখন শানু দেখতে পেল সামনে একটা গোলাকার স্তূপ বা মাটিতে বসে যাওয়া গম্বুজের মতো ঢিবি রয়েছে। ঢিবির সামনে দরজার মতো ফোকর। সঙ্গে সঙ্গে শানুর মনে পড়ে গেল ইতিহাসের বইতে এমন গড়নের স্থাপত্যের ছবি সে দেখেছে। এ কি তাহলে কোনো প্রাচীন বৌদ্ধ স্তূপ? সাঁচি, ভারহুত এবং আরও বহু জায়গায় এই ধরনের প্রাচীন বৌদ্ধ স্তূপ আছে। এটা যেন তাদের একটা ক্ষুদে প্রতিরূপ। স্তূপের ফোকরের ভেতরটা আধার হয়ে আছে। লোকটা টর্চ জেলে ভেতরে ঢুকে গেল। সেই সুযোগে শানু পা টিপে টিপে এগিয়ে স্তূপের ফোকরের একপাশে সেটে রইল। ভেতরের লোকটা গুড়ি মেরে বসে টর্চের আলো ফেলছে। সেদিকে পেছনে ফিরে আছে। কিন্তু টর্চের আলোয় শানু যা দেখল তার বুক ফেটে কান্না জাগল তাতে। অতি কষ্টে সে আত্মসংবরণ করল। সেলিমের দুটো হাত এবং দুটি পা দড়িতে বাঁধা এবং সে চিত হয়ে পড়ে আছে। তার চোখ দুটো বন্ধ। লোকটা তাকে কাতুকুতু দিয়ে পরীক্ষা করল সে সত্যি ঘুমিয়ে আছে নাকি ঘুমের ভান করে আছে। ঘুমের ওষুধ খাওয়ানোর কথা শানু কিছুক্ষণ আগেই শুনেছে। সে বুঝল সেলিম সত্যি ওষুধের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন। লোকটা নিশ্চিন্ত হয়ে এবার এদিকে ঘোরার সঙ্গে সঙ্গে শানু স্তূপের অন্য পাশে ঘন আগাছা লতাপাতায় ঠাসা ঝোপের ভেতর লুকিয়ে পড়ল। কিন্তু তার ফলে বেশ খানিকটা শব্দও হলো। অমনি লোকটা সেদিকে তাকালো। তার চোখে সন্দেহ ঝিলিক দিচ্ছে। সে টর্চের আলো ফেলল। ভাগ্যিস শানু লতাপাতার আড়ালে ঢুকে পড়তে পেরেছিল, তাই একটুর জন্য বেঁচে গেল। লোকটা নিশ্চয়ই তাকে শেয়াল বা অন্য কোনো জন্তু ভেবে এদিকে খুঁজতে এলো না। নইলে কি হতো ভেবে শানুর দম আটকে যাওয়ার অবস্থা। লোকটা আগের মতোই গুড়ি মেরে এবং শীষ দিতে দিতে চলে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই শানু আড়াল থেকে বেরিয়ে স্তূপের ফোকরের সামনে এলো। দেখল লোকটা সেই সিগারেটের টুকরোটা ফেলে গেছে এবং তা থেকে ধোঁয়া বেরোচ্ছে। ছায়া প্রগাঢ় বলেই আগুনটুকু জ্বলজ্বল করছে। শানু ঢুকে গেল ফোকরের মধ্য দিয়ে। স্তূপের ভেতরকার আধার হয়ে আছে। ঠাউর করে পা বাড়িয়ে বেচারা সেলিমকে ছুঁয়ে বসে পড়ল। আন্দাজ করে প্রথমেই তার পায়ের বাঁধন খোলার চেষ্টা করল, কিন্তু পারল না। হাতের বাঁধনও তেমনই মজবুত, খোলাই গেল না। তখন সে সেলিমকে দুহাতে উঠানোর চেষ্টা করল, কিন্তু সেলিম তার চেয়ে শক্ত সামর্থ্য এবং ওজনে ভারী। শানু রোগাটে গড়নের ছেলে, সেলিমকে বয়ে নিয়ে যাওয়ার সাধ্য তার নেই। টানাটানি করে শানু তাকে ফোকরের বাইরে আনতেই পারল। অতি কষ্টে বাইরে আনতে পারল বটে, কিন্তু কিভাবে ঘন লতাপাতা ভরা ঝোপের ভেতর দিয়ে তাকে নিয়ে যাবে ভেবেই পেল না শানু। তাছাড়া ঝোপগুলো শেয়াকুল, বইচি, নাটাকাটায় ঠাসা। শানুর ওই শরীরের খোলা জায়গাগুলো কাটায় ছড়ে রক্তারক্তি হয়ে গেছে। সেলিমকে টেনে হিচড়ে নিয়ে যেতে হলে সেলিমের শরীরেরই বা কি অবস্থা হবে। সে বুঝতে পারছিল লোকটা নিশ্চয়ই তাদের সেই চুরি করা জুতোগুলো পুঁততে গেছে। জুতোগুলো কেন সে চুরি করেছিল শানুর মাথায় আসছে না। তবে এই মুহূর্তে শানুর তা নিয়ে মাথা ঘামানোর ফুরসত নেই। সে সেলিমকে ঠিকভাবে কিভাবে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারে তা ভেবেই আকুল। হঠাৎ তার চোখ গেল জ্বলন্ত সিগারেটের টুকরোটার দিকে। প্রচুর শুকনো পাতা পড়ে আছে সুড়ঙ্গের মতো রাস্তাটাতে। শানু একরা শুকনো পাতা কুড়িয়ে সিগারেটের জ্বলন্ত টুকরোর উপর রেখে জোরে ফু দিতে থাকল। কয়েকবার ফু দেওয়ার পর আগুন ধরল পাতাগুলোতে। তখন সে শুকনো কয়েকটা ডাল কুড়িয়ে ধরিয়ে নিল আগুনে।
তারপর সেলিমের পা দুটোর মাঝখানে দড়িতে সাবধানে আগুন ধরালো। দড়িতে আগুন জ্বলতেই ঝটপট নিভিয়ে ফেলল শানু। এর ফলে সেলিমের দুটো পা মুক্ত হলো, তবে প্রত্যেকটা পায়ে খানিকটা দড়ি জড়িয়ে থেকে গেল। কিন্তু হাত দুটো পেটের কাছ দিয়ে বাঁধা আছে। সেলিমকে কাত করে একইভাবে ওর হাতের বাঁধন পোড়ানোর চেষ্টা করল শানু। ততক্ষণে আরেক কাণ্ড ঘটে গেছে। শুকনো পাতার আগুন ক্রমশ চারিদিকে ছড়িয়ে গেছে এবং ঝোপঝাড় জ্বলতে শুরু করেছে। ধোঁয়ায় দম আটকে যাচ্ছে। শানু কাশতে শুরু করলো। সেলিম আর সে শুধু যে ধোঁয়ায় দম আটকে তা নয়, আগুনেও জ্যান্ত পুড়ে মরবে। সেলিমের হাতের বাঁধন পোড়াতে গিয়ে শানুর ততক্ষণে প্রাণ বাঁচানোই কঠিন হয়ে পড়েছে। আগুন থেকে বাঁচার জন্য সে মরিয়া হয়ে কাটা ছোপের যে দিকটায় তখনও আগুন ধরেনি সেদিকটায় সেলিমকে টেনে হেঁচড়ে নিয়ে চলল। কাটায় দুজনের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, কিন্তু সামান্য একটু ফাঁকা জায়গায় পৌঁছাতেই হঠাৎ তাদের উপর এক ঝলক টর্চের আলো এসে পড়ল। অমনি শানু আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে গেল। তার পায়ের কাছে সেলিম পড়ে রইল। আর প্রতি মুহূর্তে শানু অপেক্ষা করতে থাকলো একটা ধারালো ছোরা এসে তার গলায় বসবে এবং শানু চোখ বুজে ফেলল। এরপর শানুর কানে এলো কেউ বলছে, ব্রাভো ডার্লিং, এটাই তো চাই। শানু চোখ খুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। টর্চের আলো নিভে গেছে, কিন্তু জঙ্গলের ছায়ার ভেতরে হেমন্তের দিনের শেষের কুয়াশা ভরা ধূসরতায় তার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে তার মুখে সাদা দাড়ি, মাথায় টুপি, পরনে জ্যাকেট আর প্যান্ট, কাঁধে ঝুলছে ক্যামেরা এবং বুকে ঝুলন্ত বাইনোকুলার। শানু বিশ্বাস করতে পারল না নিজের চোখকে। সে স্বপ্ন দেখছে না তো। সে তেমনি নিষ্পলক চোখে তাকিয়ে রইল। তখন কর্নেল এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বললেন, শানু, শানু। শানুর হুঁশ ফিরল। সে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, কর্নেল, আপনি? কর্নেল বললেন, এখন আর কোনো কথা নয়, চলে এসো এখান থেকে। বলেই শানুর হাতে টর্চটা গুজে দিলেন। তারপর সেলিমকে অনায়াসে দুহাতে তুলে কাঁধে চাপিয়ে পা বাড়ালেন। ধ্বংসস্তূপের ভেতর দিয়ে অনেকটা চলার পরে সেই বটগাছের তলায় পৌঁছে কর্নেল ডাকলেন, করিম, করিম। করিমের সাড়া পাওয়া গেল গুড়ির আড়াল থেকে। আছি স্যার। কর্নেল বললেন, তোমার আসামিকে নিয়ে এসো এখানে। শানু অবাক হয়ে দেখল করিম সেই ঢ্যাঙা লোকটাকে পিছমোড়া করে বেঁধে তার সোয়েটারের কলার খামচে ধরে ঠেলতে ঠেলতে নিয়ে আসছে। করিমের হাতে লোকটা সেই ছোরা। কর্নেল বললেন, আসামিকে আমার জিম্মায় রেখে তুমি এক্ষুনি সেলিমকে সোজা হেলথ সেন্টারে নিয়ে যাও, তারপর বাড়িতে খবর দেবে। যাও, দেরি করো না। করিম ছোরাটাকে শানুর হাতে গুজে দিয়ে বলল, এই নবাব, বেগতিক দেখলেই এই পাজি গদয়চন্দরের পেটে দেবে কোটা কত খোঁচা মেরে, কেমন? বলে সে সেলিমকে কর্নেলের কাঁধ থেকে নিজের কাঁধে নিল। তারপর দ্রুত এগিয়ে চলল গ্রামের হেলথ সেন্টারের দিকে। কর্নেল চেঁচিয়ে তাকে বললেন, দরকার হলে হেলথ সেন্টার থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে সদরের হাসপাতালে নিয়ে যেতে হবে, বুঝলে তো? করিম চেঁচিয়ে জবাব দিল, বুঝেছি স্যার। এবার কর্নেল ঠ্যাঙা লোকটাকে অর্থাৎ গদাইচন্দ্রের সোয়েটারের কলার ধরে বললেন, চলো হে গদাইচন্দর, দেখি নবাবী মসজিদে তোমার স্যাঙ্গাতের কি অবস্থা। গদাই হাউমাউ করে কেঁদে বলল, আমার কোনো দোষ নাই স্যার, গোখরো পাঠানোই আমাকে লোভ দেখিয়েছে। কর্নেল তার গালে থাপ্পড় কষে বললেন, চুপ, যা বলার থানায় গিয়ে বলবে। খোলা জায়গায় পৌঁছে কর্নেল বললেন, শানু, বলো তো তুমি কিভাবে সেলিমের খোঁজ পেলে? শানু সংক্ষেপে সবটা বলল। তারপর জিজ্ঞেস করল, এবার আপনি বলুন। কর্নেল বললেন, জঙ্গলের ভেতরে ধোঁয়া দেখে আমি ছুটে গিয়েছিলাম। গিয়ে দেখি তুমি দাঁড়িয়ে আছো আর সেলিম তোমার পায়ের কাছে পড়ে আছে। শানু বলল, তার আগের ব্যাপারটা বলুন কর্নেল। কর্নেল গদাইকে নিয়ে যেতে যেতে বললেন, মকবুল হচ্ছে করিমের পিস্তুত দাদা। করিম খুব চালাক লোক। মকবুলের কাছে এই লোকটার চেহারার বিবরণ শুনেই বুঝতে পেরেছিল লোকটাকে। সেলিম গদাইকে চিনত বলেই তার সঙ্গে কথা বলতে বলতে সাতবুড়ুয়ার জঙ্গলের দিকে যাচ্ছিল, তবে মকবুল একে চেনে না। শানু অবাক হয়ে বলল, সেলিমের কাণ্ড দেখে অবাক লাগছে, কেন সে? তার মুখের কথা কেড়ে নিয়ে কর্নেল বলল, সেলিম সুস্থ হলেই সেটা জানা যাবে তার মুখ থেকে, তবে গদাইকে তোমারও চেনা উচিত। শানু দিন শেষে ধূসর আলোয় ঢ্যাঙা লোকটার মুখের দিকে তাকালো। তারপরেই সে লাফিয়ে উঠে বলল, মনে পড়েছে কর্নেল, এ তো সেই গদাই চোর, রায়বাবুদের বাড়িতে থাকতো, টাকা চুরি করে নিপাত্তা হয়েছিল।
সম্পর্কে নাকি নুটু রায়মশাইয়ের ভাগ্নে। একবার আমাদের বাড়িতেও চুরি করতে ঢুকেছিল, ধরা পড়ে বাধা দিয়ে গদাই বলল, বাজে কথা বলো না, আমি গিয়েছিলাম তোমার বাবার কাছে একটা কাজে, খামোকা সন্দেহ করে আমাকে চোর বলে মেরেছিলে তোমরা। শানু ভেংচি কেটে বলল, শারাপ, রাত দুটোয় পাঁচিল ডিঙিয়ে বাবার কাছে কাজে গিয়েছিলে, দেব এক খোঁচা পেটে। শানু সেই বাঁকা ছোড়াটা বাগিয়ে খোঁচা মারার ভান করলে গদাই বলল, ওরে বাবা, এই যে দেখছি মহাবিচ্ছু, স্যার দেখছেন আমাকে স্ট্যাপ করতে আসছে। কর্নেল বললেন, চুপ, একটা কথা বললে সত্যিই শানু তোমার পেট ফোসাবে। শানু হাসতে হাসতে বলল, আচ্ছা কর্নেল, আপনি করিমদার সঙ্গে সাতবুড়ুয়ার জঙ্গলে কেন এসেছিলেন বললেন না তো। কর্নেল বললেন, আমি একা আসছিলাম ওদিকে। হঠাৎ করিম পিছু ডাকলো, ঘুরে দেখি সে দৌড়ে আসছে। সে এসে তার মামাতো ভাই মকবুলের কাছে শোনা কথাটা বলতে এসেছিল আমাকে। যাই হোক, ওর কথা শোনার পর ভাবলাম অচেনা জায়গায় যাচ্ছি, করিমকে সঙ্গে নিয়ে যাওয়াই ভালো, সে স্থানীয় লোক যেহেতু। শানু কথা শোনার পর বলল, কিন্তু হঠাৎ সাতবুড়ুয়া কেন আসছিলে? কর্নেল বলল, তুমি যে জন্য এসেছিলে সেজন্যও বটে, তবে তার চেয়ে জরুরি আরও একটা কারণ ছিল, পরে জানতে পারবে। তো আমি আর করিম বটতলায় পৌঁছে শুনি খসখস ধূপধূপ শব্দ হচ্ছে কোথাও। দুজনে চুপি চুপি এগিয়ে গিয়ে দেখি বটগাছের গুড়ির কোটরে পিছু ফিরে এই গদাইচন্দ্র ওই ছোড়াটা দিয়ে মাটি খুঁড়ছে। তার পাশে আমাদের সেই হারানো 3 জোড়া জুতো। বুঝলাম জুতোগুলো লুকিয়ে ফেলতে চায়, কিন্তু আমি কিছু করার আগেই করিম পা টিপে টিপে এগিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল গদাইয়ের উপরে। তারপর ওর পিঠে বসে বলল, একটা দড়ি হলে ভালো হতো, আমার পকেটে নাইলনের দড়ি থাকে, যখনই জঙ্গলে যাই। গাছ থেকে অর্কিড সংগ্রহ করা আমার হবি, ফাস্ট ফুডে অর্কিডের ঝাড় টেনে উপড়ে নামাই। এই বয়সে আর যাই পারি, গাছে চড়াটা বরদাস্ত হয় না। শানু হাসতে লাগলো, বুঝেছি, করিমদা একে বেঁধে ফেলল, তারপর আপনি ধোয়া দেখতে পেয়ে ওদিকে দৌড়ে গিয়েছিলেন। কথাটা বলতে বলতে চাষা জমি পেরিয়ে ওরা খেলার মাঠে পৌঁছালেন। তখন একদল ছেলে ক্রিকেট খেলে সবে চলে যাচ্ছে। আবঝা আধার নেমে এসেছে, ছেলেগুলো এদিকে তাকালো না। তারা চলে গেলে কর্নেল গদাইকে নিয়ে খেলার মাঠের পূর্ব প্রান্তে গেলেন। শানুও গেল। তারপর কর্নেল শীষ দিলেন 3 বার। অমনি জঙ্গলের দিক থেকে 3 বার শীষ শোনা গেল। তারপর একটা ছায়ামূর্তি এগিয়ে এলো। শানু দেখল আর কেউ নয়, থানার দারোগা মহিউদ্দিন। তিনি এসে টর্চের আলো জ্বেলে গদাইকে দেখে অবাক হয়ে বললেন, এ আবার কে? কর্নেল চাপা স্বরে বললেন, গোখরো পাঠানের সঙ্গী। কিন্তু আপনাদের খবর কি বলুন? মহিউদ্দিন বললেন, ও মহাধরিবাজ, জালমোহরটা নবাবী মসজিদের ভেতরে কাগজে মুড়ে রেখেছিলাম। গোখরা পাঠান এলো, ভেতরে ঢুকলো, অমনি আমরা গিয়ে মসজিদে ঢুকে পড়লাম। কিন্তু আশ্চর্য, গোখরা পাঠান যেন সত্যিই একটা সাপ। সে যেন কোন গর্তে বা ফাটলে ঢুকে পড়েছে, তাকে আর আমরা খুঁজেই পেলাম না। কর্নেল বললেন, মসজিদের চারদিক ঘিরে রাখা উচিত ছিল। রেখেছিলাম তো, চারদিকে ঝোপের ভেতর আর্মড কনস্টেবলরা লুকিয়েছিল। তারা ওকে আসতে দেখেছে, কিন্তু যেতে দেখেনি। মহিউদ্দিন ক্ষোভের সুরে বললেন, বোকামি হয়ে গেছে, ওকে আসতে দেখা মাত্রই ঘিরে ধরা উচিত ছিল। আসলে ভয় ছিল, জঙ্গলে জায়গা তো, সাড়া পেলেই সহজে গা ঢাকা দেওয়ার চান্স পাবে, কিন্তু মসজিদের ভেতর ঢুকলে ওকে সহজেই কোণঠাসা করা যাবে। কর্নেল বললেন, জিতেনবাবু কোথায়? মহিউদ্দিন বললেন, মসজিদের ভেতরে সুড়ঙ্গ বা গুপ্তধন আছে কিনা সেটা খুঁজছেন। কর্নেল বললেন, আপনি একটা কাজ করুন, 2 জন কনস্টেবলকে ডেকে এই আসামিকে থানায় লকআপে রাখার ব্যবস্থা করুন শিগগির। মহিউদ্দিন হুইসেল বাজালেন। কয়েকজন পুলিশ ঝোপঝাড়ের ভেতর থেকে দৌড়ে এলেন ধূপ ধূপ শব্দ করে। 2 জনের হাতে গদাইচন্দ্রের ভার দিয়ে মহিউদ্দিন বললেন, তোমরা একে থানায় নিয়ে যাও, সাবধান, লকআপে ঢুকিয়ে রাখবে। ওরা গদাইকে নিয়ে চলে গেলে কর্নেল বললেন, চলুন, জিতেনবাবু কদ্দূর এগোলেন দেখা যাক। পোড়ো মসজিদের ভেতরে টর্চের আলোয় জিতেন্দ্রনাথ এবং আরও 2 জন পুলিশ অফিসার তখনও গোখরো পাঠানের পালানোর পথ খুঁজে হন্য হচ্ছেন। কর্নেলকে দেখে জিতেন্দ্রনাথ বললেন, আশ্চর্য ব্যাপার কর্নেল, লোকটা যেন মন্ত্র বলে অদৃশ্য হয়ে গেছে। চারিদিকে দেয়াল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, একটা ফাটল পর্যন্ত নেই। দক্ষিণ দিকটা তো দেখেছেন, ভেঙে পড়ে নিরেট দেওয়াল হয়ে আছে, ওপরে সামান্য ফাটল আছে, ওই দেখুন। ওখান থেকে ভেতরে দিনের আলো ঢুকে মনে হচ্ছে, কিন্তু ফাটল দিয়ে বড়জোর একটা সাপ বা ছুঁচো ঢুকে যেতে পারে, মানুষের পক্ষে তো সম্ভব নয়। অসম্ভব। তবে কর্নেল এটুকু বলে থেমে গেলেন। জিতেন্দ্র বললেন, তবে কি কর্নেল?
কর্নেল শানুর হাত থেকে টর্চটা নিয়ে মাথার উপর গম্বুজের খোদলে আলো ফেললেন। অমনি সবাই চমকে উঠে দেখতে পেলেন প্রকাণ্ড এক বাদুড়ের মতো গম্বুজের খোদলের একটা খোঁজে 2 পা রেখে ভেতরে ফুঁড়ে আসা একগুচ্ছ শেকড় আঁকড়ে ধরে ঠিক বাদুড়ের মতো ঝুলে আছে একটা লোক। দেখা মাত্র শানু চেঁচিয়ে উঠে বলল, গোখরো পাঠান, গোখরো পাঠান। জিতেন্দ্রনাথ রিভলভার তাক করে বললেন, এই পাজি, নেমে আয়, নইলে গুলিতে এফোড় ওফোড় করে ফেলবো তোকে। মহিউদ্দিন হাসতে হাসতে বললেন, ব্যাটা ছেলের বুদ্ধি আছে বটে, আমরা ভাবতেও পারিনি মাথার উপর। তার কথা শেষ হলো না, ধপাস করে প্রচণ্ড শব্দে গোখরো পাঠান মেঝে পড়ে গেল। টর্চের আলোয় দেখা গেল তার মুখের দুপাশে গেজলা বেরোচ্ছে। ছটফট করতে করতে বেঁকে গেল তার শরীর। তারপর এক ঝলক রক্ত বেরিয়ে এলো নাক মুখ থেকে। তার শরীরটা আব্দুলের মতো স্থির হয়ে গেল। কর্নেল বললেন, সুসাইড করলো গোফরা পাঠান। বলেই ঝুঁকে ওর পায়ের কাছে কি একটা কুড়িয়ে নিলেন। শানু জিনিসটা দেখেছিল, কিন্তু সে কিছু বলার আগেই কর্নেল বললেন, এটা এক ধরনের ইনজেকশন সিরিঞ্জ। এই দেখুন, 2টো সূক্ষ্ম সূচ আছে যন্ত্রটার মুখে। ভেতরে আছে মারাত্মক সাপের বিষ। আফ্রিকার জঙ্গলে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ ব্ল্যাক ম্যাম্বার বিষ। ঠিক এরকম একটা সিরিঞ্জ আমি কেডো আইল্যান্ডেও দেখেছিলাম। সেও ছিল এক মারাত্মক দাগী ক্রিমিনাল। তাকে সবাই বলতো ব্ল্যাক মাম্বা। সিআইডি ইন্সপেক্টর জিতেন্দ্রনাথ বললেন, আর একে সবাই বলতো গোখরো পাঠান। পরদিন সকালে মির্জা সাহেবের ড্রয়িং রুমে বসে কফি খেতে খেতে কথা বলছিলেন মির্জা সাহেব এবং কর্নেল। সেলিমকে সদর হাসপাতালে পাঠানোর দরকার হয়নি। নবাবগঞ্জ হেলথ সেন্টারে সে সুস্থ হয়ে উঠেছে। রাত্রে তাকে বাড়িতে আনা হয়েছে। সকালে সে আগের মতোই চাঙ্গা। লনে গেটের কাছে দাঁড়িয়ে সে শানুর সঙ্গে গল্প করছে। তবে তার হাতের কবজি আর পায়ের গোড়ালির উপর দড়ির দাগগুলো এখনো স্পষ্ট। কর্নেল বললেন, আব্দুল মরার সময় শাসা বলেছিল। আমরা ভেবেছিলাম সে সাপের কামড়ের কথা বলছে। আসলে সে 7 বুড়ুয়ার কথা বলতে চেয়েছিল। স্মিথের বইতে দেখলাম ওটা সপ্তশিবের মন্দির নয়, সপ্ত বুদ্ধ মন্দির। অন্তত 1300-1400 বছর আগে ওখানে ছিল সপ্তবুদ্ধ মন্দির। ওই সপ্তবুদ্ধ শব্দ পরবর্তী যুগে লোকের মুখে সপ্তবৃদ্ধ থেকে অপভ্রংশে 7 বুড়ো বা স্থানীয় ভাষারীতিতে 7 বুড়ুয়া হয়ে গেছে। মির্জা সাহেব বললেন, হ্যাঁ, বুদ্ধ মন্দিরকে শিব মন্দির বলে পরবর্তী যুগে মনে করা হতো। ইতিহাসের কেতাবে পড়েছি। বুদ্ধ মূর্তিকেও শিব মূর্তি বলে মনে করা হয় বহু জায়গায়। কিন্তু আপনি কেমন করে জানলেন? কথা কেড়ে কর্নেল বললেন, মকবুল ও শানুর মুখে 7 বুড়ুয়া কথাটা শুনেছিলাম। সঙ্গে সঙ্গে মনে পড়েছিল আব্দুলের এই মোহরের উল্টো পিঠে ফার্সিতে লেখা আছে, 7 বৃদ্ধ যেখানে মানিক ফলে সেখানে। তখনই সন্দেহ হয়েছিল এটা একটা সংকেত বাক্য। 7 বুড়োর ওখানেই কোথাও 15 শতকের ঐতিহাসিক তুর্কি আমলের শাসক খান খানান লতিফ খান বহু ধনরত্ন লুকিয়ে রেখেছিলেন কি? আতস কাচে মোহরটা পরীক্ষা করার সময় ফার্সি প্রবচনের নিচে 7টা গোল চিহ্ন চোখে পড়েছিল। একটা গোল চিহ্ন কেন্দ্রে খোদাই করা, তার মধ্যে একটা ক্রসের চিহ্ন। লতিফ খান গৌড়ের বাদশাহের অধীনে শাসনকর্তা ছিলেন। পাছে বাদশাহ তার ধনরত্ন আটক করেন, সেই ভয়ে তিনি স্তূপাকৃতি সপ্তবুদ্ধ স্তূপের মূল স্তূপটির তলায় সেগুলো পুঁতে রেখেছিলেন বলে আমার ধারণা। মির্জা সাহেব বললেন, কিন্তু সেখানে তো এখন বটগাছ, স্তূপের চিহ্নও নেই। কর্নেল বললেন, কলকাতায় ফিরে কেন্দ্রীয় প্রত্ন দফতরের কর্তাদের খবরটা দেব। তারা গাছটা কেটে খোঁড়াখুড়ি করে দেখুক সত্যি মাটির তলায় গুপ্তধন আছে কিনা। মির্জা সাহেব নড়ে বসলেন। বুড়ো হয়ে স্মৃতিভ্রংশ ঘটেছে। ওখানে নাকি অনেকে মোহর কুড়িয়ে পেত শুনেছি, কিন্তু আব্দুল কোথায় পেল এই মোহর? কর্নেল বললেন, এটাই মূল মোহর, যাতে লতিফ খান বংশধরদের জন্য সংকেত বাক্য আর সংকেত চিহ্ন খোদাই করেছিলেন। আমার ধারণা আব্দুল সম্ভবত লতিফ খানের বংশধর। মির্জা সাহেব গম্ভীর হয়ে বললেন, আমরাই নাকি তার বংশধর? আব্দুল কেমন করে? অসম্ভব। কর্নেল হাসতে হাসতে বললেন, মির্জা সাহেব, একই বংশের বংশধর কত জায়গায় ছড়িয়ে পড়ে ক্রমশ।
আপনি কি জানেন নবাব সিরাজউদ্দৌলার মেয়ের বংশধরদের একজন ছিলেন হাওড়া রেল স্টেশনের সাধারণ কর্মী, আরেকজন খাটালের গরু মোষের দুধ বেচতেন, অন্য একজন ঘোড়াগাড়ির কোচওয়ান ছিলেন। এই গল্প নয়, গবেষকেরাই খুঁজে বের করে গেছেন। কাজেই আপনার মতো আব্দুল বেচারাও যে খান খান আর লতিফ খানের বংশধর হতে পারে তাতে অসম্ভব কিছু নেই। মির্জা সাহেব শুধু বললেন, আহ, আফসোস। হতভাগা আব্দুল, তার চোখের কোণে এক ফোঁটা জল দেখা যাচ্ছিল। শানু বলল, তুই কি বোকা বলতো সেলিম, গদাইকে দেখে তুই আমাদের কথা ভুলে, এমনকি জুতোর কথা ভুলে ওর সঙ্গে সাতবুড়োর জঙ্গলে গিয়ে ঢুকলি। সেলিম বলল, গদাই যে বলল জুতো চুরি করে একটু তামাশা করবে, বলল এসো না আমরা জুতো লুকিয়ে রাখবো সাতবুড়ুয়ায়, ওরা আমাদের খুঁজে হন্য হোক না, পরে দুজনে টুকি দেব, ব্যাস লুকোচুরি খেলাটা দারুণ জমে যাবে। তুই তো জানিস গদাইদা আব্দুলের চাইতেও মজার লোক। মজার লোক? শানু বিরক্ত হয়ে বলল, চোর যে তা জানিস না? সেলিম বলল, কে জানে যে ওখানে গিয়ে হঠাৎ কালো জিনের পাল্লায় পড়ব। শানু বলল, তুই তাহলে এতক্ষণ কি শুনলি? ওই তো গোখরো পাঠান। এ সময় কর্নেল বেরিয়ে এসে ডাকলেন, সেলিম, শানু, আজও কি তোমাদের স্কুলের ছুটি? সেলিম বলল, আজ আমাকে স্কুলে যেতে বারণ করেছেন দাদু। শানু বলল, আজ আমারও স্কুলে যেতে ইচ্ছা করছে না। কর্নেল বললেন, তাহলে চলে এসো, আজ বরং সাতবুড়ুয়ার জঙ্গলে প্রজাপতি ধরতে যাই, কে জানে গুপ্তধনও আবিষ্কার করে ফেলতে পারি। চলে এসো ডার্লিং। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, আর কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত। সেই সাথে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। নতুন আরও একটি গল্প নিয়ে ফিরছি আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।